এই জন্য আমি ওকে সাথে সাথে রাখছিলাম। স্যারকে যখন গোসল করাইছে ওখানে সারফরাজকে নিয়ে যাই। স্যারের খাট আমি স্যারকে আমরা মাটি দিচ্ছিলাম, মানে দাফন দিচ্ছিলাম। সারফরাজকে আমি মানে আমার সাথে রাখার ট্রাই করছি আমি। ফাইন ভাইয়া স্যারের আগের ঘরের ছেলে মেয়ে আসছিল। আপু স্যারের হচ্ছে বড় মেয়ে আসছিল, বড় মেয়ে সবাই আমাদের সাথে। তো যাই হোক, স্যারের জন্য আসলে আমরা অনেক শোক প্রকাশ করতেছি এবং মানে এটা আমরা হয়তো আমার মানে বলার ভাষা আসলে নাই। মানে আমি যে লাইভ করবো, আমার এখানে আসলে লাইভ করার যে একটা মানে মানে আমি আসলে ভাবতেছিলাম যে আমি লাইভটা কিভাবে করব, কি মানে নিজের মধ্যে ওরকম কোনো আসলে মানে ভাষা তৈরি করতে পারি না যে আমি লাইভে গিয়ে যে কথা বলবো আসলে কি বলবো। আপু কেমন আছে ভাইয়া? আপু ম্যাম কেমন আছে সেটা আসলে বুঝতেই পারতেছেন না, আসলে এই মুহূর্তে ভালো নাই। তার সারা জীবনের সাথী তাকে ছেড়ে যেহেতু চলে গেছে, সো ভালো নাই। যাই হোক, তো এই আর কি, মানে অনেক কষ্ট করে নিজেকে মনকে স্ট্রং করে তারপর হচ্ছে লাইভে আসছি। বিকজ অফ আসলে আমাদের আপনারা জানেন আমাদের কোম্পানিতে অনেক অনেক মানুষ, কাজও তো আমাদের করতে হবে। জানাজা কখন? স্যারের তো জানাজা হয়ে গেছে, স্যারকে তো কালকে তো সবকিছু হয়ে গেছে। আপু আজ শুনলাম এইটা কি ফাহিম এটা কোন ফাহিম ভাইয়া? আপু হ্যাঁ, এটা আজকে শুনছেন আপনি? আপু কেমন আছে ভাইয়া? আপু ম্যাম আসলে তো ভালো নেই। ম্যাম কিভাবে ভালো থাকে বলেন এই সিচুয়েশনে? ম্যাম না, শুধু তার পরিবারের কেউই আসলে ভালো নেই। বিশেষ করে সারফারাজ সানবি ওরা আছে, ওরা কিভাবে ভালো থাকে? সারফারাজ তো অনেক ছোট একটা বাচ্চা ছেলে। কালকে হচ্ছে যখন জানা স্যারকে যখন নিয়ে আসলাম আমি, ওখানে ম্যাম, তারপরে ম্যামের ভাই বোন, আমাদের ম্যানেজার এয়ারপোর্টে গেছিলাম স্যারের কফিন রিসিভ করার জন্য। সো বাসায় নিয়ে আসার পর সারফরাজ ভাবছে ওর ড্যাডি মনে করেন আসছে। সো ও তো আর ভাবে, মানে ও এখনো বুঝতে পারে না যে ওর ড্যাডি আসলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ও ভাবছে যে ড্যাডি আবার আসবে। এনিওয়ে, যখন হচ্ছে আমি স্যারকে আমরা মাটি দিচ্ছিলাম, মানে দাফন দিচ্ছিলাম, সারফরাজকে আমি মানে আমার সাথে রাখার ট্রাই করছি। আমি চাচ্ছিলাম যে ও কিছু কিছু স্মৃতি হয়তো ও বুঝতেছে না, বাট এই স্মৃতিগুলো হয়তো আর মনে থাকবে বা কিছু হলেও ফিল করবে যে মানে কিছু একটা হয়তো মানে মনে রাখতে পারবে। আসলে কিছুই বুঝে না যে ওর ভাবার কি হয়েছে বা সে যে আর কখনো ফিরে আসবে না, এটা আসলে ও বুঝতে পারতেছে না। বাট আমি ট্রাই করছিলাম ও কিছুটা মনে রাখুক, ওর স্মৃতির সাথে কিছুটা একটু হলেও জড়িয়ে থাকুক। তো এই জন্য আমি ওকে সাথে সাথে রাখছিলাম। স্যারকে যখন গোসল করাইছে ওখানে সারফরাজকে নিয়ে যাই। স্যারের খাট আমি আমার কাঁধের উপর নিয়ে ওকে একটু ধরাইছি। আচ্ছা ধরুক, ও তো আসলে এগুলো বুঝতেছিল না, বারবার বলে আচ্ছা ড্যাডি কি হয়েছে, ড্যাডি কখন আসবে। লাস্ট যেটা স্যারকে যখন আমরা দাফন দিই, তো সারফরাজের হাতে আমি এক মুঠো মাটি দিই যে তুমি এটা দাও। সো এটা দিয়ে ও নিজে থেকেই বললো যে ড্যাডি বাই। অ্যান্ড আমাকে বলতেছিল বারবার আচ্ছা ফাইন ভাইয়া, ড্যাডি কখন ফিরে আসবে আবার। সো মানে এটা শুনে আমার এত মানে এটা আসলে অনেক বেদনাদায়ক ছিল আমার জন্য কালকে, যে ও আমাকে বারবার প্রশ্ন করতেছিল। এত সহজ একটা প্রশ্নের অ্যান্সার আমার কাছে জানা ছিল, বাট আসলে আমি অ্যান্সারটা করতে পারি নাই ওই সময় ওকে। ও আমাকে বারবার এটাই বলতেছিল যে ফাহিম ব্যাস ড্যাডি কখন আসবে। সো আমি আসলে কি অ্যান্সার দিব বলেন? আমার কাছে তো অ্যান্সার আছে, মানে কারেক্ট যে অ্যান্সার ওটা তো আছে, বাট আমি কি ওই মুহূর্তে ওইভাবে অ্যান্সার দিতে পারি না। সো আমি বললাম যে ড্যাডি তো আল্লাহর কাছে গেছে, তুমি এটা বইলো না। এটা বললে মানে আমি ওকে ওর মতো বাচ্চার মতো করে বোঝানোর ট্রাই করছি যে তুমি এটা যদি আমাকে বারবার জিজ্ঞাসা করো আল্লাহ হয়তো রাগ করবে, তুমি বলো আল্লাহ ড্যাডিকে ভালো রাখো। বলছে আল্লাহ, ও আমাকে বলে যে আল্লাহ রাগ করবে তাহলে। আমি বলছি হ্যাঁ, তুমি এটা বলো না, তুমি বলো আল্লাহ তুমি ড্যাডিকে ভালো রাখো। সো ওইটা বলছে যে আল্লাহ ড্যাডিকে ভালো রাখো এই। এনিওয়ে, সো সো আর সত্যি কথা যেটা মানে আমি নিজেকে অনেক মানে আমি লাইভে আসতে মানে আমি কয়েকবার ক্যাপশন লিখেছি যে কিভাবে যাব কি বলবো, বাট পারতেছিলাম না। সো ফাইনালি অনেক নিজেকে অনেক স্ট্রং, অনেক স্ট্রাগল করে এখানে আমি আসছি। অ্যান্ড আপনারা জানেন আমাদের দেশে মানে সারা বাংলাদেশে, ঢাকার মধ্যে বাংলাদেশের বাইরে আমাদের আউটলেট, আমাদের অফিসের স্টাফ কত কত, এবং সবকিছু মিলিয়ে স্যারের যে আমাদের এই যে যত কস্টিং সব তো ম্যামকেই বহন করতে হয়েছে। যাই হোক, মানে অবস্থাটা কি যে ধরেন দিন আছে না, কথায় আছে না দিন আনি দিন খাই। আমরা যারা কাজ করি বা আমরা আসলে তো দেখি আমাদের হচ্ছে এরকমই যে দিন আনি দিন খাই, এরকমই মানে আমরা কাজ করি যেটা আসে ওইটা দিয়েই হচ্ছে সবকিছু। তো আমাদের আসলে দেখা যায় একদিন কাজ না করলে বা একদিন না করলে আসলে ওইরকম ব্যাকআপ তার থাকে না। এনিওয়ে, আর আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে কোনো বাজে কমেন্ট আমাকে করবেন না, হ্যাঁ? কারণ মন মানসিকতা আমাদের আসলে আমরা তো অনেক কাছ থেকে দেখছি, আমাদের মন মানসিকতা হয়তো আপনারা বুঝবেন না।
স্যারের বাসায় যখনই যেতাম, স্যার মানে সামটাইমস যখন মানে লাইক খাবারের টাইমে যে কোনো হয়তো গেলাম, যে দুপুর টাইমে গেছি বা কখনো ডিনার টাইমে দেখতেছি খেতে, মানে খেতে বসতে হবে, কোনো কিছু না থাকলেও যদি গেলাম তার বাসায় গেলাম, ডাইনিং টেবিলে যদি হচ্ছে একটা খাবার কোনো ফল ছিল, একটা কলা ছিঁড়ে দিত। সো এই জিনিসগুলো হয়তো আর কখনো কোনো দিন পাবো না, ছাড়ও নেই। আর হয়তো কেউ ওই যে ওইরকম ডাইনিং টেবিল থেকে যে কলা ছিঁড়ে দিবে যে নাও খাও, ওই রকমটা আর কোনোদিন হবে না, হয়তো বাসায় যাওয়া হবে, আর এই জিনিসগুলো পাবো না। এনিওয়ে, আপুর কি অবস্থা ভাইয়া? ম্যামের অবস্থা তো মানসিক কন্ডিশন আপু আপনারা ভালোই বুঝতে পারতেছেন আসলে কি অবস্থা। ম্যাম হচ্ছে ওই রাতে স্যারের কবর ওখানে গেছে, মানে নামাজের পরে আমাদের পোলাপান মানে অফিসিয়াল যারা আছে এবং তারা ভাইটাই ম্যামের, তারা মিলে আর কি কবরস্থানে ওখানে কবর জিয়ারত করতে গেছে। তো উনি আপু কেমন আছে? আপু ওইটাই তো বলতেছিলাম স্যার, মানে ম্যাম কিরকম আছে সেটা আপনারা আসলে বুঝতেই পারতেছেন। কবে মারা গেছেন? অলমোস্ট তো 3 দিন হয়ে গেছে আজকে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আর কিছু মানুষ আছে স্যার, মানে এতটাই খারাপ লাগছে, মানুষ এটা কিভাবে করতে পারে ভাই? আমরা তো আমাদের সবাইকেই তো হচ্ছে একদিন ছেড়ে চলে যেতে হবে, যারা আপনারা আমার লাইভটা দেখতেছেন। হ্যাঁ, মানে অনেক মানুষ আছে হাহারিয়ে দেয় ভাই। আপনাদের কি মানে পৃথিবীর মায়া ত্যাগ করবেন না? আপনাদেরকে কি মানে এত বড় একটা এর থেকে শক্ত হতে পারে না কোনো পৃথিবী থেকে কেউ, মানে চলে যাওয়া বা মানুষের জীবন থেকে একজন মানুষ চলে যাওয়া সারা জীবনের মতে, তো এর থেকে বড় শক্ত আর কিছু হতে পারে না। তো আপনারা হচ্ছে অনেকে একবারে হাহারিয়ে দেন পোস্টের মধ্যে, বিশেষ করে স্যারের মৃত্যুর সংবাদটা যখন পেজে জানাচ্ছে খুব কম সংখ্যক 2-3 জন ওখানে হাহারিয়ে দিচ্ছে। আমার খুব আফসোস লাগে যে আসলে এরা কারা, এরা কত, মানে এরা আফসোস করার বিষয়, বুঝছেন? যাই হোক, না, আপুকে ধৈর্য দান করার তৌফিক দান করা। আপু সত্যি অনেক কষ্ট লাগছে। তুমি আপু অ্যান্ড সারফরাজ, খবরটা শুনে অনেক খারাপ লাগলো। অনেক চেষ্টা করছেন আপু, অনেক চেষ্টা করছেন আপু, কোনো কমতি রাখে নাই। হ্যাঁ, ম্যাম হচ্ছে কোনো কমতি রাখে নাই। আপনারা হয়তো অনেকেই জানতেন না একটা বিষয়। আর ম্যাম, যাই হোক, আসলে আমি চাচ্ছি না এগুলো, মানে অনেক কথা আছে যেগুলো বলতে ইচ্ছা করে, কিন্তু মানুষ বললে আবার বলবে যে আচ্ছা এগুলো আবার বলতেছে, ওই জন্য বলতেও পারি না। ডায়মন্ড হাউসে একটা পেজে পোস্ট দিছে, দেখেন আর কি। তো ওখানে মানে ম্যামের যতটুকু ছিল গহনাগাটি সবকিছু বিক্রি করেও ছাড়ের জন্য চেষ্টা করছিল যে স্যার ফিরবে বা স্যারকে বাঁচাতে পারবে। বাঁচানোর মালিক যদিও আল্লাহ, বাট ম্যামের যতটুকু চেষ্টা করার সে চেষ্টা করছে নিজের যা কিছু আছে দিয়ে, কিন্তু শেষমেশ আর হলো না। ভাইয়া সারফরাজ বুঝে ওর বাবা মারা গেছে। আপু ওটাই তো বলতেছিলাম, সারফরাজ মানে ওইভাবে বুঝে না। সারফরাজ আমাকে জিজ্ঞাসা করে যে বাবা ড্যাডি কবে আসবে, তো ড্যাডি ডাকে যে ড্যাডি কবে আসবে, আমাকে বারবার কালকে বলতেছিল ড্যাডি কবে আসবে। তো কি বলবো আপু, ও তো ভাবে ও যেমন ব্যাংককে ছিল তো ভাবছে হয়তো সুস্থ হয়ে আসবে, কিছু ওইরকমই ভাবে আল্লাহর কাছে গেছে হয়তো সুস্থ হয়ে ফিরে আসবে। ও বুঝে না আপু, আসলে বুঝতেছে না। তোমরাই এখন তনির পরিবারের সবকিছু তুমি দেখে বুঝে রাখবে আপু। আমরা হ্যাঁ চেষ্টা করছি, আমরা যারা বিশেষ করে আমাদের অফিসের যারা আছে, আমরা মানে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। স্যার হচ্ছে আমাদেরকে, স্যার না শুধু ম্যাম আমাদেরকে অলওয়েজ মানে তার পরিবারের সদস্যের মতো দেখতো। তো আমরা তাদেরকে ওইভাবেই আমাদের যতটুকু সবকিছু মানে যেগুলো করতে হয়, তো জানি না একটা মানুষ মারা যাওয়ার পর কত কার্যক্রম থাকে, তো আমরা এগুলো আমরা নিজেরাই করছি, আমাদের নিজেদের হাত দিয়ে করছি। আলহামদুলিল্লাহ আমরাও একজন এরকম স্যার পেয়েছিলাম এবং শেষমেশ তার সাথে পর্যন্ত ছিলাম, এটার জন্য আমরাও আসলে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আমি যে কি বলবো এটা বুঝতে পারতেছি না, হয়তো মানে আপনারা অনেক কিছু বলতে পারেন বা কিছু, আমি নিজে কি বলবো এটা বুঝতে পারতেছি না। আপনি যেদিন লাস্ট লাইভ করছেন ওই দিন লাইভ অবস্থায় কল আসছিল। আচ্ছা, ওই দিন হচ্ছে মানে লাস্ট লাইভ যেদিন করছে ওই কল আসছিল, ওইটা ওই যে স্যারের মানে ওই দিন স্যার একটু অসুস্থ ছিল, প্রেশার হচ্ছে ডাউন হয়ে গেছিল। সো পরে জানাইলো যে না ঠিক আছে, এখন আবার ঠিক আছে। ওই দিন কিন্তু সব ঠিক ছিল। সো ও কল আসছিল তখন হচ্ছে এই টাইমটায়, দুপুর টাইমে। সো স্যার মারা গেছে, ম্যাম তো চলেই গেছে পরের রাতে। স্যার মারা গেছে ওই দিন রাত 3:03। যাই হোক আপু, এই আর কি। আর আসি গিয়া দাও আমাকে ওই ড্রেসগুলো দেওয়ার। আমি আপু বেশিক্ষণ লাইভটা করতেও পারবো না, কারণ আমাদের মানে এখন
অর্ডার টর্ডারের অবস্থাও খুবই খারাপ, সবকিছু মিলে আমি অল্প কয়েকটা ড্রেস দেখাবো এই লাইভটাতে, আর নেক্সট আর 2টা লাইভ করার ট্রাই করব। আর এই আপনারা একটু সাপোর্ট দিন আমাকে। আমি সরি, আমি ওইভাবে হয়তো মানে স্ট্রংলি লাইভ করতে পারবো না, বিকজ আমাদেরকে হয়তো আপনারা অনেকে বুঝতেছেন যে আমাদের কন্ডিশনটা এরকম এখন কিরকম। তাকে আল্লাহ জান্নাতবাসী হিসাবে কবুল করে, সবাই একটু দোয়া করেন। আর আজকে জুমার দিন ছিল, আজকে হয়তো অনেক ইবাদত করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়, সবাই একটু দোয়া করেন যারা মুসলমান আছেন। ফাহিম ভাইয়া সবার আগে ঘরের ছেলে মেয়ে, ফাহিম ভাইয়া স্যারের আগের ঘরের ছেলে মেয়ে আসছিল। আপু স্যারের হচ্ছে বড় মেয়ে আসছিল, বড় মেয়ে সবাই আমাদের সাথেই ছিল। স্যারের আগের ঘরে যে বড় মেয়ে ছিল উনি আমাদের সাথে এয়ারপোর্টেও ছিল, এয়ারপোর্টে গিয়েছিল, ম্যামের বাসায় ছিল। ম্যাম আর মেয়ে, ওনার বড় মেয়ে একসাথেই ছিল। ম্যাম প্রথম মানে পুরুষরা মাটি দেওয়ার পরে কবরস্থানে প্রথম ম্যাম মাটি দিছে, তারপর তার বড় মেয়ে মাটি দিছে, তার দুজন একসাথেই ছিল। এবং হচ্ছে কালকে অব্দি স্যারের বড় মেয়ে ম্যামের বাসায় ছিল। তো স্যারকে মাটি টিটি দেওয়া হয়েছে, তারপরে বাসায় আসছে সবাই একসাথে, তারপরে ওই আপুটা আর কি ওনাদের বাসায় চলে গেছে। হাইম ভাইয়া তুমি তনি আপুর পাশ থেকে ছোট ভাই হিসাবে, আপু ট্রাই করি ম্যাম, ছোট ভাই না ম্যাম অলওয়েজ আমাকে সন্তানের মতো ট্রিট করে, আমিও তাকে ওইটাই মানে আমার মায়ের মতোই ট্রিট করি। কারণ জন্ম হলে মৃত্যু তো আর থাকবেই, এটা নিয়েই মানুষের জীবন। হ্যাঁ এটাই আপু। আচ্ছা ড্রেসগুলো দেখাই দিই। এগুলো আপু দেখেন, এই যে দিল্লি বুটিক্স এর কালেকশন, হ্যাঁ এগুলো সব আমি অফারে ছেড়ে দিব। ম্যাম আসলে এখন ম্যাম ম্যাম তো লাইভ করা পসিবলই না, তাকে মানে ম্যাম নিজেও জানে না যে আমি লাইভ করতেছি। আমি হচ্ছে অফিসে গিয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ, মানে কোনো অর্ডার টর্ডার নাই, বাট এত এত খরচ হয়েছে, মানে সবকিছু মিলায় তো চলতে হবে, আমাদেরও বাঁচতে হবে। মানে আমাদেরও এই মাসের পোলাপানের স্যালারি পর্যন্ত এখন আমাদের ক্লিয়ার হয় নাই। যাই হোক, তো অফিসের অবস্থা আমি খারাপ দেখে লাইভে চলে আসলাম। ম্যাম হয়তো আমাকে রাগও করতে পারে যে তুমি লাইভ করলা কেন এখন, কিন্তু কিছু করার নেই আপু, কারণ আমি তো বিষয়গুলো বুঝি আসলে, বুঝছেন। এখন দেখি ম্যাম স্টেবল না হওয়া পর্যন্ত আপনারা আমাকে একটু সাপোর্ট দিন, আমি লাইভগুলো করব। আপনারা একটু জাস্ট আমাকে সাপোর্ট দিন আপু প্লিজ, আমি এটাই বলবো। দয়া করে কেউ বাজে কমেন্ট করেন না, হ্যাঁ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হ্যাঁ। আচ্ছা দাও। স্যারের সাথে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, যেটা যে স্যারের সাথে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, যে কোনো একটা ঘটনা শেয়ার করেন ভাইয়া। আচ্ছা স্যারের সাথে যেটা আমার স্মৃতি, যেটা আমি ভুলতে পারছি না, স্যারের বাসায় যদি আমি কখনো যেতাম, স্যার হাতের মধ্যে কিছু একটা উঠাই দিত, হয়তো 2টা বিস্কুট দিত, না হয় কোনো পিঠা থাকলে দিত, মানে এই স্মৃতিটা ভুলতে পারবো না। যখনই যেতাম বাসায়, যখনই স্যার থাকতো, ইভেন্ট স্যার, আমার এটাও মনে আছে, আল্লাহ আমি এগুলো কিভাবে ভুলবো, এরকম আমার সাথে অনেকবার হয়েছে। কারণ আমি তো স্যারের বাসায় অনেক সময় যাই, বেশিরভাগ তো যাইতাম, কারণ ম্যামের লাইভের জন্য আমাকে যেতে হতো, বা যে কোনো কাজের জন্য স্যারের বাসায় যেতেই হতো। তো আমি আল্লাহ এই জিনিসটা আমি কিভাবে বলবো, আমাকে মিনিমাম 4-5 বার আমার সাথে এটা হয়েছে। মানে আমাকে স্যার নিজে কফি বানাই দিচ্ছে, মানে আমি মানে হতভম্ব হয়ে গেছিলাম। আমি বলি স্যার এটা কি করতেছেন আপনি, এটা কি করেন? বলে আরে বাদ দাও। মানে গিয়ে দেখি স্যার কফি বানাচ্ছে, স্যার তো নিজের কাজ নিজেই করতো। তো সে কফি বানায় আমাকে, সে তো চিনি ছাড়া খায়, তো আমাকে আবার চিনি দিয়ে কফিগুলো আমাকে টেবিলে দিচ্ছে। এরকম আমার সাথে 2-3 বার হয়েছে। আল্লাহ এটা আমি তো ভুলতে, মানে এটা আমার, মানে এটা আমি কিভাবে বলবো, কারণ আমি যতবার এখন ওই বাসায় যাবো আমার এই কথাটাই শুধু মনে হবে। এবং আর একটা ছিল, ধরেন স্যারের বাসায় ঢুকলি ডাইনিং টেবিলটা সামনে থাকে, হ্যাঁ। তো ডাইনিং টেবিলের মধ্যে তো মনে করেন অনেক সময় ফল টল কলা থাকতো, আমি গেলে ওখানে অলওয়েজ কলা টলা থাকতো, আমাকে একটা কলা ছিঁড়ে দিত, খাও। তারপর কতবার যে মানে খাবার টেবিলে নিয়ে বসাইছে, মানে এই জিনিসটা আমি কিভাবে বলবো আমি আসলে জানি না। তারপরে হচ্ছে মানে স্যারের সাথে যখন পুলিশ প্লাজা যেতাম, স্যার যখন গাড়ি ড্রাইভ করে নিয়ে যেত, মজা করতো, আমাকে বলতো বরিশাল, মানে অনেক মজা করতো আমার সাথে, কথা বলতো, দুষ্টামি করতো। এখন আর স্যার কোনোদিন ড্রাইভ করে নিয়ে যাবে না। আসলে আশিক, মানে দেখো আর কোনোদিন স্যারের বাসায় গেলে বলবে না ফাইন কলাটা খাও বা কফি বানাই দিবে না, কোনোদিন নিজ ড্রাইভ থেকে করবে না। স্যারের বাসায় নিজ থেকে কোনো কাজ আপনি হাত দিলে জীবনও করতে দেবেন না। হ্যাঁ, তারপরে পুলিশ প্লাজাও নিয়ে যাবে না। আস্তে আস্তে আসলে আমাদের জিনিসগুলো উপলব্ধি করতে পারবো, বুঝতে পারছেন।
যে কত দিকে মানে বুঝেন, স্যার নিজ হাতে কফি বানায় আমাকে খাওয়াইছে, আমি এটা কিভাবে বলবো? আর কোনোদিন খাওয়াবে না এটা। স্যার নিজ হাতে আমাকে কফি বানাই খাওয়াইছে, এটা আমি কিভাবে ভুলবো? আমি তো এটা ভুলতেই পারবো না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, স্যার দোয়া করবেন, একটু আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকি, আজানটা একটু শেষ হোক। শেষ হোক তারপর। জানেন কোনোদিন না মানে স্যারের গাড়িতে তো মানে পুলিশ ক্লাস যখনই গেছি, স্যার যখন নিয়ে গেছি কোনোদিন আছে না মানে দরজা খুলে দিতে হয়। অনেক দেখি তো অনেকে বের হয়ে এমপ্লয়ি যারা থাকে বা যারা থাকে মানে দরজা খুলে দেয়, তারপর স্যার ম্যাম যারা থাকে বের হয়। কোনোদিন স্যারকে দরজা খুলে দিতে হয় না, মানে কোনোদিন যদি আচ্ছা আমি স্যার বের হয়েছি, আমাদের মানে একটা রেসপেক্ট বা একটা সম্মান তো থাকে। আমি যদি কোনোদিন গেছি যে আচ্ছা দরজাটা খুলে দেই গাড়ির, স্যার মানে আটকাইছে যে না, মানে কোনোদিন এটা করতে দেয় না যে তার দরজা আমি খুলে দিব, মানে মানে কোনোদিন করতে দেয় না। স্যার এতটা ডাউন টু আর্থ ছিল। আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারটা, হ্যাঁ যারা এই কালারটা লাগবে নিয়ে নিয়েন আপু, খুবই নাইস একটা কালার, যারা এটা লাগে নিয়ে নিয়েন। স্যারের বাসায় কোনোদিন আর স্যারের হাতের কফি খাওয়ানো হবে না।